একটা রাতে মিডল ক্লাস এবং কিছু গরিব মানুষরা জানতে পারে যে তারা যেই কোম্পানিতে 25 গুণ লাভের আশায় টাকা ইনভেস্ট করেছিল সেই কোম্পানি তাদের সমস্ত টাকা নিয়ে চলে গিয়েছে। এই জন্য তারা দৌড়ে সেই অফিসে চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে তাদের মতো আরও অনেক মানুষ ছিল যারা সবাই 25 গুণ লাভের আশায় তাদের শেষ সম্বলটুকু দিয়ে এখানে ইনভেস্ট করেছিল। আসলে এই কোম্পানির মালিক ছিল জ্যাং নামের একটা লোক, যে তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। আর তখন আমরা দেখতে পারি কিছু ফ্যামিলি এই সমস্ত দোষ একটা লোকের উপরে দিচ্ছিল, কারণ তারা বলছিল তার কথাতেই তারা টাকাগুলো এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল। তবে সেই লোকটা তার নিজের টাকা ইনভেস্ট করেও সব কিছু হারিয়ে ফেলেছে, এই জন্য সে কোনো উত্তর দিতে পারছিল না। তবে যেহেতু সবাই তাকে ব্লেম করছিল, এই জন্য সেইগুলো সহ্য করতে না পেরে জানালা দিয়ে লাফ দিয়ে সুইসাইড করে। এরপরে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি যে এই ফ্রড কোম্পানিতে প্রায় 30,000-এরও বেশি মানুষ টাকা ইনভেস্ট করেছিল, আর এখন পর্যন্ত প্রায় 10 জন মানুষ টাকা না পেয়ে সুইসাইড করে মারা গিয়েছে। তবে তাদেরকে যে ঠকিয়ে চলে গিয়েছে, মানে জ্যাং নামের সেই লোকটা, তাকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারছে না, এমনকি গভর্নমেন্ট পর্যন্ত সারেন্ডার করে দিয়েছে। এই জন্য মানুষের রাগ ক্ষোভ সরকারের উপরে দিন দিন বেড়েই যাচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর মাঝখানে আমরা অ্যালেন নামের একটা লোককে দেখতে পারি। আসলে সে ছোটোখাটো একজন চোর ছিল। এমনই একদিন যখন সে মার্কেট থেকে একটা ঘড়ি চুরি করে কোনো রকমে দৌড়ে তার বাবার অফিসে এসে লুকিয়ে পড়ে, তখন আমরা তার বাবাকে দেখতে পারি যে সেই জ্যাং নামের লোকটার নকল পাসপোর্ট বানাচ্ছিল। আসলে অ্যালেনের বাবা নকল কাগজপত্র বানানোতে এক্সপার্ট ছিল, আর আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে তাকে দ্য ফ্রগ নামে সবাই চিনত। যদিও তার বাবা এই কাজগুলো অনেক আগেই ছেড়ে দিয়েছিল, তবে এখন কারোর রিকোয়েস্টের জন্য সে জ্যাংয়ের এই পাসপোর্টটা বানাচ্ছিল। এটা দেখার পরে অ্যালেন তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে তার বাবা তাকে বলে এইটাই তার শেষ কাজ, এরপরে সে এমন কোনো কাজ করবে না। এই জন্য অ্যালেন মাত্র যেই ঘড়িটা চুরি করে নিয়ে আসলো সেটা তার বাবাকে গিফট করে দেয়। আর যখন তার বাবা সেই পাসপোর্টটা ডেলিভারি করার জন্য যাচ্ছিল, তখন অ্যালেন তার সাথে যাওয়ার জন্য জেদ করে। তবে তার বাবা তাকে নিতে চাইছিল না, কারণ তার বাবা খুব ভালো করেই জানতো যে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াতে সবাই বড় বড় ধোঁকাবাজ হয়। এই জন্য সে তার ছেলেকে এগুলো থেকে দূরে রাখতে চাইছিল। এরপরে যখন অ্যালেনের বাবা জ্যাংকে পাসপোর্ট ডেলিভারি করার জন্য জ্যাংয়ের লোকেশনে চলে আসে, তখন জ্যাংয়ের চেহারায় বিশ্বাসঘাতকতা আমরা স্পষ্টভাবে দেখতে পারি। এই জন্য পরদিন সকালবেলায় পোর্টের পাশের একটা ওয়্যার হাউসে অ্যালেনের বাবার ঝুলন্ত ডেড বডি পাওয়া যায়। অ্যালেন তার বাবার মৃত্যুতে পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতেই পারছিল না এটা কিভাবে হয়ে গেল। যদিও পুলিশ ইনভেস্টিগেশন করে বের করে ফেলেছিল এটা সুইসাইড ছিল, তবে অ্যালেন খুব ভালো করেই জানতো এটা সুইসাইড ছিল না, এটা ছিল একটা মার্ডার। কারণ সেদিন রাতে তার বাবা জ্যাংয়ের কাছে তার পাসপোর্ট ডেলিভারি করার জন্য গিয়েছিল, যার মানে জ্যাং তার বাবাকে খুন করেছে। এই জন্য সে নিজের সাথেই প্রমিস করে ফেলে সে যেই কোনো ওয়েতে জ্যাংকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপরে নিউজ থেকে আমরা জানতে পারি যে জ্যাং টোটাল $4 বিলিয়ন ফ্রড করেছিল, যার মধ্যে $2 বিলিয়ন সে তার সঙ্গে নিয়ে সোজা চায়না পালিয়ে গিয়েছিল। এই জন্য অ্যালেনও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সেও চায়না গিয়ে যেই কোনো ওয়েতে জ্যাংয়ের থেকে প্রতিশোধ নেবে। তবে যখন সে মাঝপথে ছিল, তখন সে জানতে পারে চায়নাতে জ্যাংয়ের মৃত্যু হয়ে গেছে। তবে কিছু উইটনেস এমনও পাওয়া গেছে যারা সরাসরি জ্যাংকে দেখতে পেয়েছিল। তারা বলছিল জ্যাংয়ের মৃত্যুর খবরটা সম্পূর্ণ মিথ্যা। আর এখান থেকেই গল্প চলে আসে 8 বছর সামনে। এখানে আমরা তানিয়া নামের একটা মেয়েকে দেখতে পারি, আর জ্যাকব ও রোমি নামের 2টা ছেলেকে দেখতে পারি। আসলে তারা 3 জন মিলে একটা গ্রুপ হয়ে মানুষকে ঠকানোর কাজ করত। আসলে তানিয়া বড় জুয়েলারি শপে কাস্টমার হয়ে গিয়ে সেখানে খুবই সুন্দর একটা নেকলেস পছন্দ করত, আর খুবই সহজে নিজের হাতের কারসাজির ব্যবহার করে সেই নেকলেসটাকে নকল নেকলেস দিয়ে রিপ্লেস করে দিত। আর তখন জ্যাকব আর রুমি পুলিশ অফিসার সেজে সেখানে চলে আসতো, আর তারা তানিয়াকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যাওয়ার একটা নাটক করত। তবে এই ঝামেলার মাঝখানেই তারা আসল নেকলেসটা চুরি করে ফেলতো। এদিকে আমরা গভর্নমেন্ট প্রসিকিউটর পার্কে দেখতে পারি সে একটা বড় পুলিশ অফিসারকে এসে অ্যারেস্ট করে ফেলে। আসলে সে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল সে জ্যাংয়ের থেকে ঘুষ খেয়ে তাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছিল। আর এরপরে প্রেস কনফারেন্সে পার্ক তাদের সবাইকে বলে যে আসলে এই পুলিশ অফিসার জ্যাংয়ের কাছ থেকে $1.2 মিলিয়ন ঘুষ নিয়েছিল, আর এইটার প্রমাণ আমরা জ্যাংয়ের লেজার থেকে পেয়েছি। আর এই লেজারের মধ্যে সেই সমস্ত পুলিশ অফিসারদেরও একটা লিস্ট আছে যারা বিভিন্ন সময় জ্যাংয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিল। আর পার্ক তাদেরকে আশ্বস্ত করে বলে সে যেই কোনো ওয়েতে তাদের সবাইকে ধরেই ছাড়বে। তবে রিপোর্টার চোই বিশ্বাস করছিল এখনও জ্যাং জীবিত আছে, কিন্তু পার্ক তাকে বলে জ্যাং জীবিত নেই, জ্যাংয়ের জীবিত থাকার নিউজটা শুধুমাত্র একটা গুজব। এরপরে প্রেস কনফারেন্স শেষ করে যখন পার্ক জেনারেল প্রসিকিউটর কিমের সঙ্গে মিট করতে চলে আসে, তখন আমরা জানতে পারি পার্কের কাছে আসলে কোনো লিস্ট নেই, সে নিজেও লিস্ট খুঁজে বের করার চেষ্টা করছে। আসলে জ্যাংয়ের মৃত্যুর খবরটা
তার পুরনো পার্টনার লি ছড়িয়ে বেড়াচ্ছিল। এই জন্য কিমের সন্দেহ হয় যে হয়তোবা তার কাছে কোনো একটা লিস্ট থাকতে পারে। আসলে কিম এই লিস্টে এত বেশি আগ্রহী এই জন্য ছিল কারণ এই লিস্টে তারও নাম ছিল। এই জন্য কিম পার্কে রিকোয়েস্ট করে বলে যাতে করে সে দ্রুত গিয়ে লিকে অ্যারেস্ট করে ফেলে, কারণ যদি কিম ধরা পড়ে তাহলে পার্কেরও লস হয়ে যাবে। কারণ পার্কের চেইনের সবচেয়ে উপরের যেই পার্সন সে হচ্ছে বড় একজন পলিটিক্যাল পার্টির লিডার, যে পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য দাবিদার। এই জন্য পার্কও বুঝতে পারে যে যদি সে এই কেসটা ধামাচাপা দিয়ে দেয় তাহলে এখানে তারও লাভ হবে। এরপরে পার্ক তার টিম মানে তানিয়া, জেকব এবং রোমি নামের সেই 3 জন ফ্রডের সঙ্গে মিট করে। আসলে পার্ক তাদের 3 জনকে অলরেডি লিয়ের পিছনে ফলো করার জন্য লাগিয়ে দিয়েছিল। আর যেহেতু রোমি টেকনোলজিতে এক্সপার্ট ছিল এই জন্য সে লিয়ের পুরো বায়োডাটা পার্কের সামনে হাজির করে। সে তাকে বলে যে জ্যাংয়ের সঙ্গে কাজ করার জন্য লিয়ের 3 বছরের জেল হয়েছিল, তবে জেল থেকে বেরিয়ে সে ছোটোখাটো ক্রাইমের সঙ্গে জড়িয়েছিল, তবে বর্তমানে সে রিয়েল এস্টেটের কাজ করছে। আসলে পার্কের সন্দেহ ছিল লিয়ের কাছে ঘুষখোর পুলিশ অফিসারদের একটা লিস্ট আছে। এই জন্য সে জ্যাকবের টিমকে অর্ডার দিয়ে বলে যে আমি লিকে যেই কোনো ওয়েতে অ্যারেস্ট করাবো এবং সেই টাইমে তোমরা লিয়ের ঘরে গিয়ে এইটা খুঁজে বের করার ট্রাই করবে যে আসলেই তার কাছে ঘুষখোর পুলিশ অফিসারদের কোনো লিস্ট আছে কি না। এরপরে পার্ক লিকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর তার ঘর থেকে সার্চ করে সে কিছু ডুপ্লিকেট কাগজপত্র পেয়ে যায়। সে জানতে পারে জ্যাকি নামের একটা লোককে ঠকানোর জন্য সে এই ডুপ্লিকেট কাগজগুলো বানিয়েছিল। আর যখন লিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন লি তাকে বলে যে আসলে জ্যাকি তাকে ঠকিয়েছে। জ্যাকির সাথে তার দেখা হয়েছিল একটা রিয়েল এস্টেট প্রোগ্রামে, আর সেখানেই সে তাকে ঠকানোর পুরো পরিকল্পনা বানিয়ে ফেলেছিল। আসলে সে তার সামনে একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার স্কিম রেখেছিল, আর এখানে ইনভেস্ট করার জন্য জ্যাকিকে $1.2 মিলিয়ন দিতে হতো। তবে জ্যাকি তাকে বলেছিল যে আমার টাকাগুলো আমেরিকান একটা ব্যাংকে আটকা পড়ে গেছে, যেই টাকা ছাড়ানোর জন্য আমার $100,000 দরকার। এই জন্য $1.2 মিলিয়নের মতো একটা বড় অ্যামাউন্ট কামানোর জন্য লি জ্যাকিকে $100,000 দিয়ে দিয়েছিল। আর যখন জ্যাকি সেই টাকা নিয়ে ওয়াশরুমে গিয়েছিল তখন সেই টাকা নিয়ে সে কিভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছে সেটা লি নিজেও জানে না। আর বেচারা লি এতগুলো টাকা হারানোর পরে পুরো পাগলের মতোই হয়ে গিয়েছিল। এখন যখন পার্ক সেই সময়ের সিসিটিভি ফুটেজগুলো ভালো করে চেক করে তখন সে দেখতে পারে আসলে জ্যাকি নামের এই লোকটা যখন ওয়াশরুমে গিয়েছিল তখন প্রথমে সে তার মেকআপ রিমুভ করে তার ইয়াং রূপে বাইরে চলে এসেছিল, যেই জন্য লি তাকে চিনতেই পারেনি। আর যখন সিসিটিভি ফুটেজ ভালো করে জুম করা হয় তখন আমরা জানতে পারি আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল অ্যালেন নামের সেই চোরটা, মানে যে আজ থেকে 8 বছর আগে জ্যাংকে মারার জন্য চায়না গিয়েছিল। আর অ্যালেনকে দেখার সঙ্গে সঙ্গেই জ্যাকব তাকে স্পষ্টভাবে চিনতে পারে। আর সে পার্কে বলে যে আসলে এই অ্যালেন নামের লোকটা হচ্ছে এত বড় হারামি, সে সেই সমস্ত প্রতারকদেরকে ঠকায় যারা মানুষদের সাথে প্রতারণা করে। সে আমার মতো ঝানু একজন প্রতারকের সঙ্গেও প্রতারণা করেছিল। আর অ্যালেন বারবার করে তার রূপ চেঞ্জ করার জন্য মাস্কের ব্যবহার করে, যেইটা ব্যবহার করতে সে এক্সপার্ট। আর এরপর যখন সিসিটিভি ফুটেজ থেকে তারা অ্যালেনের গাড়ির নাম্বার পেয়ে যায় তখন সেই গাড়ির রেজিস্ট্রেশন থেকে তারা অ্যালেনের ঘরের অ্যাড্রেসও পেয়ে যায়। এরপরে যখন পার্ক আর জ্যাকব দ্রুত অ্যালেনের বাসায় চলে আসে তখন তারা দেখতে পারে অ্যালেন অলরেডি এখান থেকে পালিয়ে গেছে। পার্ক জানতে পারে অ্যালেন তার গাড়ি দিয়ে পালানোর ট্রাই করছে, এই জন্য তারাও তাদের গাড়ি দিয়ে অ্যালেনের গাড়িকে ফলো করা শুরু করে। আর একটা সময় তাকে অ্যাক্সিডেন্ট করে তারা ফাইনালি তাকে অ্যারেস্ট করে ফেলে। এখানে ইন্ট্রোগেশন রুমের মধ্যে পার্ক জানতে পারে যে অ্যালেন লিয়ের ঘরের মধ্যেও সার্চ করেছে। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি লিয়ের ঘরে সার্চ করে কি পেয়েছো। আসলে পার্ক ভয় পাচ্ছিল যদি অ্যালেনের হাতে সেই ঘুষখোর পুলিশ অফিসারদের লিস্ট চলে আসে তাহলে সমস্ত ব্যাপারগুলো তার হাত থেকে বেরিয়ে যাবে। এই জন্যই সে অ্যালেনকে জিজ্ঞেস করে যে তুমি লিকে ঠকানোর সিদ্ধান্ত কেন নিয়েছিলে। তখন অ্যালেন তাকে বলে যে আমি শুধুমাত্র জ্যাংয়ের কাছ পর্যন্ত পৌঁছাতে চাইছিলাম। তবে এটা শোনার পরে জ্যাকব তাকে বলে যে জ্যাংয়ের তো কত আগেই মৃত্যু হয়ে গেছে। আর তখন বার্কো বলে যে হ্যাঁ, জ্যাংয়ের জীবিত হওয়ার খবরটা শুধুমাত্র একটা গুজব। তবে তখন অ্যালেন তাদেরকে বলে যে 4 বছর আগে আমি নিজে তার সঙ্গে মিট করেছিলাম। আসলে জ্যাং চায়নাতে না, বরং সে থাইল্যান্ডে আছে। আমি সেখানে গিয়ে অনেক কষ্টে তাকে খুঁজে বের করেছিলাম, এমনকি আমি তার বাসার মধ্যে পর্যন্ত গিয়েছিলাম। তবে ছোট একটা ভুলের জন্য আমি ধরা পড়ে গিয়েছিলাম আর আমাকে তখন জ্যাংয়ের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যেহেতু আমি খুব ভালো করে মিথ্যা বলতে পারি এই জন্য জ্যাং আমাকে ছেড়ে দিয়েছিল। তবে এখন জ্যাং তার ঠিকানা পরিবর্তন করে ফেলেছে, এখন আর কেউ জানে না জ্যাং কোথায় আছে। আর এরপরে অ্যালেন পার্কে বলে যে আমি জ্যাংয়ের সাথে মিট এই জন্য করতে চাই কারণ আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আমি জ্যাংকে মারতে চাই। আর যখন পার্ক এই সমস্ত ব্যাপারগুলো ক্রস চেক করে তখন সে জানতে পারে আসলে 4 বছর আগে অ্যালেন থাইল্যান্ডে গিয়েছিল আর 8 বছর আগে তার বাবার সুইসাইডাল মৃত্যুও হয়েছিল। আর তখন এদিকে ডোনাল্ড নামের সেই ঘুষখোর পলিটিশিয়ান তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দেয়। আর এই ক্যাম্পেইনের পরে সে তার সমস্ত ফ্রড বন্ধুদের সঙ্গে মিট করে, যার মধ্যে পার্কও ছিল। তবে এখানে পার্ক তাদের সবাইকে বলে
যে জ্যাংয়ের এখনও মৃত্যু হয়নি, সে এখনও জীবিত আছে। আর যদি সে একবার ধরা পড়ে যায় তাহলে আমাদের সবার কুকীর্তি ফাঁস হয়ে যেতে পারে। এটা শোনার পরে সবাই পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ জ্যাংয়ের কেসের সঙ্গে তারা সবাই জড়িত ছিল। কিন্তু তখন পার্ক তাদের সবাইকে বলে যে আমরা চাইলে খুব সহজেই জ্যাংকে মেরে আমাদের দুশ্চিন্তা চিরতরে শেষ করে দিতে পারি, কারণ আমি নিজেও রিস্কের মধ্যে আছি, আমি নিজেও তার প্রসিকিউটর ছিলাম। তবে ডোনাল্ড নির্বাচনের সময় কোনো বড় ঝামেলা চাইছিল না, এই জন্য সে পার্কে অর্ডার দিয়ে দেয় যে যারা দাবি করছে তারা জ্যাংকে দেখতে পেয়েছে তাদেরকেই মেরে ফেলা হোক। তবে এইটা শোনার পরে পার্ক অনেক বেশি রাগ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর সে সোজা অ্যালেনের সঙ্গে এসে হাত মিলিয়ে ফেলে। তাকে সে বলে যে চলো দুজনে মিলে জ্যাংকে খুঁজে বের করি। তবে অ্যালেন তার সামনে শুধুমাত্র একটাই শর্ত দেয়, সে বলে জ্যাংকে পেলে সে নিজের হাতে জ্যাংকে মারবে। এরপরে পুরো গ্রুপ মিলে জ্যাংকে ধরার প্ল্যানিং করা শুরু করে। তবে জ্যাংকে ধরতে হলে তাদেরকে প্রথমে লিয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তবে চোরের সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে বড় লোক হতে হবে। এই জন্য অ্যালেন জ্যাকবের সাহায্যে লিয়ের সামনে নিজেকে এমনভাবে পরিবেশন করে যেন সে অনেক বড় একজন মিলিনিয়র, তার একটা ক্যাসিনো বিজনেস আছে যেখানে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়। আর এগুলো দেখার পরে লি তার ফাঁদে পা দিয়ে ফেলে। এই জন্য জেল থেকে বের হওয়ার সাথে সাথেই সে সোজা চলে আসে অ্যালেনের সঙ্গে মিট করার জন্য। আর অন্যদিকে তানিয়া ও রমি মিলে লিয়ের ঘর ও অফিসের বিভিন্ন জায়গায় মাইক্রোফোন এবং ক্যামেরা ফিট করে দেয়। এরপরে লি অ্যালেনের সেক্রেটারি মানে তানিয়া থেকে অ্যালেনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরদিনই চলে আসে তার সঙ্গে মিট করার জন্য। আর এখানে অ্যালেনের অফিসও একটা পুরোপুরি সেট আপ ছিল। এখানে মুভির জুনিয়র আর্টিস্টদেরকে এনে একটা অফিসের মতো সাজিয়ে দেওয়া হয়েছিল। আসলে তারা চাইছিল যে কোনো ওয়েতে লিয়ের বিশ্বাস অর্জন করতে। তো এখন অ্যালেন লিকে ফাঁসানোর জন্য বলে যে আসলে আমি একজন পার্টনার খুঁজছি, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই। যদিও ব্যবসাটা একটু ইললিগাল, তবে এখানে ইনভেস্ট করলে মাত্র 6 মাসের মধ্যে 80%-এরও বেশি রিটার্ন আসার সুযোগ আছে, কারণ আমি একটা ইললিগাল ক্যাসিনো খুলব যার জন্য আমার $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট দরকার। আর এত বড় চমকপ্রদ একটা অফার পাওয়ার পরে ফাইনালি লিও তার ফাঁদে পা দিয়ে ফেলে। এই জন্য বাসায় গিয়েই সে তার কন্ট্যাক্ট লিস্টে বিভিন্ন পার্সনকে কল দেওয়া শুরু করে। তবে যখন কোনো জায়গা থেকে সে ইনভেস্টমেন্ট খুঁজে পাচ্ছিল না, তখন সে ফাইনালি থাইল্যান্ডের জ্যাংকে কল দেয়। আর যেহেতু পার্কের টিম অলরেডি লিকে ফলো করছিল ক্যামেরা ও মাইক্রোফোনের সাহায্যে, এই জন্য যখন তারা বুঝতে পারে সে জ্যাংকে কল দিয়েছে তখন তারা একটু সতর্ক হয়ে যায়। আর যখন জ্যাং এই অফারটা শুনতে পারে তখন জ্যাং লিকে বলে যে আমার একটা লোক সেখানে সমস্ত ব্যাপারগুলো ভালো করে দেখার এবং বোঝার জন্য আসবে। এরপরে সে সেই ডিলটাকে কনফার্ম করে তোমাকে $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট দিয়ে আসবে। আর এখানে যখন তারা সবাই জ্যাংয়ের বয়স শুনতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আর পার্কও এই জিনিসটা কনফার্ম হয়ে যায় যে আসলে জ্যাংয়ের মৃত্যু হয়নি, সে এখনও জীবিত আছে। এই জন্য ফাইনালি তারা প্ল্যানিং করে ফেলে যে জ্যাং যেই লোকটাকে পাঠাবে তারা সবাই মিলে তাকে কনভিন্স করার ট্রাই করবে। এর কয়েকদিন পরে জ্যাং ড্যানি নামের একটা লোককে কোরিয়াতে পাঠায়। আসলে এই লোকটা ছিল একজন বিজনেসম্যান। আর যখন তার সাথে অ্যালেন ডিল করার ট্রাই করছিল তখন এই ইনভেস্টমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তার পছন্দ হয় না। সে তাকে বলে যে এগুলো অনেক কঠিন টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোকে একটু উইক করতে হবে। তবে এইটা শোনার পরে অ্যালেন অনেক রাগ হয়ে তাকে বলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই থাকবে, ব্যবসা করতে হলে করো, না করলে এখান থেকে চলে যাও। তবে এগুলো যখন তার টিম শুনতে পারে তখন সবাই তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে অ্যালেন তাদেরকে এনশিওর করে বলে যে সে এখানে অবশ্যই আবারও ব্যাক করবে এবং সে এখানে ইনভেস্টও করবে, কারণ সে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যাংকে একবার অবশ্যই কল দিবে। এই জন্য তারা ড্যানির উপরে নজরদারি করার সিদ্ধান্ত নেয়। আর এখন এই কাজটা তানিয়াকে করতে হবে। এরপরে তানিয়া তার সৌন্দর্যের সাহায্যে ড্যানিকে পটানোর ট্রাই করে আর তার সাথে অনেকটা ক্লোজ হয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন অন্যদিকে অ্যালেন পার্কে বলে যে তুমি মিডিয়াতে এমন একটা নিউজ ছড়িয়ে দাও যাতে করে এই ব্যাপারটা স্ট্রংলি প্রমাণ হয়ে যায় যে জ্যাং এখনও জীবিত আছে। এতে করে জ্যাংয়ের পুরো নেটওয়ার্কের মধ্যে হইচই শুরু হয়ে যাবে আর তখন জ্যাং কোনো একটা ভুল করে ফেলবে। আর আমি এখন থাইল্যান্ডে যাচ্ছি তার উপরে নজরদারি করার জন্য। এদিকে তানিয়া ড্যানির মোবাইল থেকে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট পেন ড্রাইভে কপি করে নিয়ে আসে। আর এরপরে জ্যাকবকে উইটনেস বানিয়ে একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়, যেখানে জ্যাকব সবাইকে বলছিল যে সে জ্যাংকে থাইল্যান্ডের রাস্তায় দেখতে পেয়েছে আর ইন্টারপোলকে সেই ইনফরমেশনও দিয়েছে। আর এই নিউজ শোনার পরে ড্যানি অনেক বেশি টেনশনে পড়ে যায়। এই জন্য সে দ্রুত জ্যাংকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। তবে জ্যাং উল্টো রিপ্লাইয়ে তাকে যেটা বলে সেটা শোনার পরে তার উপরে নজর রাখা পার্ক এবং অ্যালেন পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে জ্যাং তাকে বলছিল সে থাইল্যান্ডে না, বরং সে কোরিয়াতে আছে এবং সে তার সাথে এখনই মিট করতে চায়। এই জন্য ড্যানি দ্রুত বেরিয়ে পড়ে জ্যাংয়ের সঙ্গে মিট করার জন্য। আর তানিয়া তাকে পেছন দিয়ে ফলো করা শুরু করে। আর তখন অফিসের রোমি তানিয়ার মোবাইল ফোন ট্র্যাক করছিল আর তার লোকেশন বারবার করে পার্কে পাঠাচ্ছিল। আসলে পার্ক আর জ্যাকব গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে
ছিল জ্যাংকে ধরার জন্য। আর অন্যদিকে যখন তানিয়া, জ্যাং আর ড্যানিকে একসাথে দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে যতক্ষণে তার সঙ্গীরা মানে পার্ক আর জ্যাকব এই পর্যন্ত এসে পৌঁছায় ততক্ষণে জ্যাং এখান থেকে চলে গেছে। তবে পার্ক দূর থেকে জ্যাংকে দেখে এটা কনফার্ম হয়ে যায় যে জ্যাং এখনও জীবিত আছে আর সে একটুর জন্য তাকে মিস করে ফেলেছে। এই জন্য সে নিজের উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে তখনই তার একটা লোক তাকে ফোন দিয়ে জানায় যে আসলে অ্যালেন চোই নামের সেই রিপোর্টারের সঙ্গে একটা রেস্টুরেন্টে মিটিং করছে। আর এইটা শোনার পরে সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে মনে করছিল অ্যালেন থাইল্যান্ডে আছে। আর এতে করে তারা সবাইকে সেই ঘুষখোর পুলিশ অফিসারদের লিস্টটা দেয়, যেটা একটা ফেক লিস্ট ছিল, কারণ এই লিস্টটা পার্ক নিজে রিলিজ করেছিল। আর তখন চোই অ্যালেনকে স্পষ্ট করে বলে যে আসল লিস্টটা শুধুমাত্র দুইজন ব্যক্তির কাছে আছে, এক হচ্ছে জ্যাংয়ের কাছে, দুই হচ্ছে পার্কের কাছে। আর তখন এদিকে পার্কও এই জিনিসটা জানতে পারে যে অ্যালেন ঘুষখোর পুলিশ অফিসারদের লিস্টটা খুঁজছে, কারণ যদি সে একবার লিস্টটা পেয়ে যায় তাহলে সে এটা বের করতে পারবে যে তার বাবাকে জ্যাংয়ের নকল পাসপোর্ট বানানোর কাজটা কে দিয়েছিল। আসলে অ্যালেনের বাবাকে জ্যাংয়ের নকল পাসপোর্ট বানানোর কাজ পার্ক এবং তার বস কিম দিয়েছিল। আর যেদিন রাতে তার বাবাকে মারা হয়েছে সেখানেও পার্ক ও কিম দুজনেই উপস্থিত ছিল, আর অ্যালেনের বাবাকে মেরে ফেলার প্ল্যানিংটা পার্কেরই ছিল। এরপরে পার্ক অ্যালেনকে কল দিয়ে বলে যাতে করে সে দ্রুত কোরিয়া চলে আসে, কারণ জ্যাং এখন কোরিয়াতেই আছে। এই জন্য যখন অ্যালেন এখানে চলে আসে তখন সে তাকে একটা গান দিয়ে জ্যাংকে মেরে ফেলার জন্য বলে। আর এরপর সে জ্যাকবকেও একটা গান দিয়ে দেয় যাতে করে সে অ্যালেনকে মেরে ফেলতে পারে। তো এরপর আমরা জানতে পারি যেহেতু তারা ড্যানি এবং জ্যাংয়ের সমস্ত কথাবার্তা রেকর্ড করেছিল, এই জন্য সেখান থেকে তারা জানতে পেরেছে যে জ্যাং পরবর্তী রবিবারে ড্যানির সঙ্গে আরও একবার মিট করবে। এই জন্য পরবর্তী রবিবারে তারা ড্যানিকে ফলো করা শুরু করে, আর ড্যানিও জ্যাংয়ের সঙ্গে মিট করতে একটা প্লেসে চলে আসে। তারা সবাই ড্যানির প্রত্যেকটা স্টেপকে ফলো করছিল। এরপরে যখন ড্যানি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে তখন তারাও তাকে ফলো করে সেই রেস্টুরেন্টের বেসমেন্টে চলে আসে। এখানে একটা সিক্রেট রুমের মধ্যে জ্যাং আর ড্যানি মিটিং করছিল, আর তারা বাইরে ওয়েট করছিল তাকে মারার জন্য। যেহেতু তারা ড্যানির স্যুটের মধ্যে একটা রেকর্ডার ফিট করে দিয়েছে, এই জন্য সেটার মাধ্যমে তারা বাইরে থেকে তাদের সমস্ত কথাবার্তাগুলো শুনছিল। ভেতরে জ্যাং ড্যানিকে বলে যে সে আসলে $300 মিলিয়ন পাচার করার একটা পরিকল্পনা নিয়ে কোরিয়াতে এসেছে। আর যখন পার্ক তার মুখ থেকে $300 মিলিয়ন শুনতে পারে তখন তার মনের মধ্যে লোভ জন্মায়, আর সে জ্যাংয়ের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার প্ল্যানিং করে ফেলে। এই জন্য সে অ্যালেনকে বলে মিশন অ্যাভয়েড করার জন্য, কিন্তু অ্যালেন মিশন অ্যাভয়েড করতে রাজি ছিল না, কারণ টাকার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে যেই কোনো ওয়েতে জ্যাংকে মারতে চাইছিল। এই জন্য বাধ্য হয়ে পার্ক জ্যাকবকে অর্ডার দেয় যাতে করে সে অ্যালেনকে বেহুশ করে ফেলে, আর গানের সাহায্যে জ্যাকব অ্যালেনকে বেহুশ করে সেখান থেকে নিয়ে আসে। এরপরে পার্ক চলে আসে সোজা কাউন্সিলরের সঙ্গে মিট করার জন্য, আর তার সঙ্গে একটা ডিল করে ফেলে। সে তাকে বলে যে যদি আমরা জ্যাংয়ের কাছ থেকে $300 মিলিয়ন নিয়ে আসতে পারি তাহলে খুব সহজেই সেগুলো নির্বাচনী প্রচারণায় আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি একবার প্রেসিডেন্ট হয়ে যান তাহলে আমাকে ডিস্ট্রিক্ট প্রধানের পদে প্রমোশন দিয়ে দেবেন। আসলে সে এমন একটা পদ দাবি করছিল যেটার মাধ্যমে সে আনলিমিটেড টাকা ঘুষ খেতে পারবে। এই জন্য ফাইনালি কাউন্সিলরও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে পার্ক এসে অ্যালেনের সঙ্গে মিট করে তাকে বলে যে আসলে প্রথমে আমরা তার কাছ থেকে টাকাগুলো হাসিল করব, এরপরে তাকে মেরে ফেলা হবে। তবে অ্যালেন এই প্ল্যানিংয়ে রাজি ছিল না, এই জন্য সে একা বেরিয়ে পড়ে জ্যাংকে মারার জন্য। তবে তখন পার্ক তাকে বলে যে যদি তুমি আমার প্ল্যান ফলো করো তাহলে আমি তোমাকে সেই ঘুষখোর পুলিশ অফিসারদের লিস্টটাও দিব যেইটা তুমি রিপোর্টার চোয়ের সঙ্গে মিট করে হাসিল করতে চাইছিলে আর তার মাধ্যমে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিতে চাইছিলে। আর এইটা শোনার পরে ফাইনালি অ্যালেন রাজি হয়ে যায়। এরপরে পরদিন ড্যানি এসে অ্যালেনের সঙ্গে মিট করে, আর সে তাকে বলে যে সে $300 মিলিয়ন ক্যাশ ডিপোজিট সার্টিফিকেটকে ইনক্যাশ করতে চায়। আর এইটা শোনার পরে অ্যালেন ভেতরে এসে পার্কের সঙ্গে ডিল করে। সে বলে আমারও একটা কমিশন এখানে চাই। এই জন্য পার্ক তাকে 30% দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে তখন অ্যালেন জ্যাকব, তানিয়া ও রমিকে বলে যে এই 30%-এর পুরো টাকাটা চাইলে তোমরা তোমাদের কাছে রাখতে পারো, কারণ আমার টাকার দরকার নেই, আমার শুধুমাত্র সেই ঘুষখোর পুলিশ অফিসারদের লিস্ট এবং জ্যাং দরকার। আর এইটা শোনার পরে তারা তিনজন পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ 30% মানে $90 মিলিয়ন। তো এরপরে অ্যালেন গিয়ে